আপনাদের বাজেট যদি হয়ে থাকে 35 থেকে 40,000 টাকা আর আপনারা যদি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন, তাহলে মার্কেটে এখন আপনাদের জন্য দুটি দারুণ অপশন আছে। আর এই দুটি ফোন হলো আইকুন নিউ 10 এবং রেডমি K8। এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুই ফোনের মধ্যে কোনটা বেশি ভ্যালু ফর মানি হবে, কারণ একদিকে আইকুন নিউ 10 নিয়ে এসেছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, 144 হার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে আর 6100 mAh ব্যাটারি। অন্যদিকে রেডমি K8 দিচ্ছে QHD প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর আর প্রিমিয়াম ক্যামেরা সেটআপ সাথে ভালো একটা বিল্ড কোয়ালিটি। এখন হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুই ফোনের মধ্যে কোনটা বেশি ভ্যালু ফর মানি হবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের এই কনফিউশনটাই ক্লিয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে। আইকুন নিউ 10 এ রয়েছে 6.78 ইঞ্চির লার্জ LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। এই ডিসপ্লেটা 1.5K রেজুলেশন সাপোর্ট করে। ডিসপ্লেটি সর্বোচ্চ ব্রাইটনেস 4500 নিটস পিক এবং 1800 নিটস HBM। আইকুন নিউ 10 এর ডিসপ্লের মেইন অ্যাট্রাকশন হলো 1 to 144 হার্জ অ্যাডাপটিভ স্ক্রলিং, হাই রেসপন্সিভ টাচ যা গেমিং এক্সপিরিয়েন্সকে একদম খুবই স্মুথ করে। PWM ডিমিং, TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন থাকায় লং টাইম ইউজেজে চোখের জন্য অনেক আরামদায়ক। Xiaomi Redmi K8 তে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির OLED প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ সাপোর্ট করে এবং সাথে ডলবি ভিশন ও HDR10+ এরও সাপোর্ট রয়েছে। পিক ব্রাইটনেস 3200 নিটস এবং 1800 নিটস HBM। রেডমি K8 এর ডিসপ্লে কন্ট্রাস্ট, কালার এবং রেজুলেশন দুই ক্ষেত্রে একটু এগিয়ে। শুধু তাই নয়, অ্যামোলেড প্যানেলের কারণে কালার স্যাচুরেশন অত্যন্ত ভালো, যা ভিডিও গেম ও ব্রাইট সানলাইটে ফোন ইউজ করার জন্য সুবিধাজনক। ডিসপ্লে ফিচার, সেফটি এবং অলওয়েজ অন ডিসপ্লে, DC ডিমিং, TUV সার্টিফাইড, সবকিছু মিলিয়ে এই ডিসপ্লেটা এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা ডিসপ্লে। এই দুইটা ফোনের ডিসপ্লেকে সরাসরি কম্পেয়ার করলে দেখা যাবে কিছু ক্ষেত্রে আইকুন নিউ 10 বিশেষ করে ডিসপ্লে সাইজ, রিফ্রেশ রেট এবং LTPO প্রযুক্তি থাকায় বেশি অ্যাডভান্স। আবার রেডমি K8 এর পাতলা বেজেল এবং হাই পিক্সেল ডেনসিটির ডিসপ্লে অত্যন্ত ডিটেইলড এবং কালার ফোকাসড। এক কথায় বললে আইকিউ এর ডিসপ্লেটা গেমিং এর জন্য বেটার এবং রেডমি এর ডিসপ্লেটা মিডিয়া দেখার জন্য ভালো হবে। এইবার আসি এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে। পারফরমেন্স সেটিং ফোন হয় সত্ত্বেও এই ফোনগুলো কিন্তু অনেক ভালো ক্যামেরা আউটপুট দেয়। বাজেটের অন্যান্য ফোনগুলো থেকে এই দুটি ফোনে আমরা তুলনামূলক বেশি ভালো ক্যামেরা আউটপুট পেয়ে যাব। ভিভো আইকিউ নিউ 10 এ রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেটাতে IMX921 সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেন্সরটা কিন্তু এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা সেন্সর। এই সেন্সরের সাইজ বড় হওয়ার কারণে অনেক লাইট ক্যাপচার করতে পারে, যার ফলে ক্যামেরা আউটপুট অনেক বেশি ভালো পাওয়া যায়। তাছাড়া এই ফোন দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও করা যায় এবং ফোনে কিন্তু বোকে ইফেক্ট যেটা আমরা বলি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারের ফিচার্সগুলো রয়েছে। এবং এর সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা। যদিও এখানে টেলিফোটো লেন্স নেই, তারপরেও কিন্তু এটা এই বাজেটের মধ্যে সেরা ক্যামেরাগুলোর মধ্যে একটি। এইবার আসি রেডমি K8 এর ক্যামেরা নিয়ে। রেডমি K8 তে রয়েছে 50 মেগাপিক্সেল ওমনিভিশন লাইট হান্টার 800 ক্যামেরা সেন্সর এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড এবং ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সেন্সর। এই ফোনের মেইন ক্যামেরা সেন্সর অর্থাৎ লাইট হান্টার 800 এর কথা বললে এইটা IMX921 এর থেকে কিছুটা পিছিয়ে থাকবে বলতে আবার কতটা, যে আমরা যদি এটাকে স্কোর করতে চাই তাহলে IMX921টা 100-র মধ্যে প্রায় 90-এর মতো স্কোর পাবে এবং লাইট হান্টার 800টা 100-এর মধ্যে প্রায় 85-এর মতো স্কোর পাবে। এই সেন্সর দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও করা যায় এবং এখানে OIS এর সাপোর্ট রয়েছে। বাজেটের মধ্যে এই ক্যামেরা সেন্সরটাও অন্যান্য ফোনের থেকে ভালো রয়েছে, তবে আইকুন নিউ 10 থেকে এই সেন্সরটা অল্প একটু পিছিয়ে থাকবে। এক কথায় বললে আপনারা যদি র আউটপুট চান তাহলে আপনারা আইকুন নিউ 10 দেখতে পারেন, আর আপনারা যদি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার চান তাহলে আপনারা রেডমি K8 দেখতে পারেন। এবার আসি এই দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। আইকুন নিউ 10 এর চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 750, LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টাইপ থাকায় রিড রাইট স্পিড এবং অ্যাপ সুইচ স্পিড অনেক ফাস্ট পাওয়া যাবে। প্রায় 2 মিলিয়নের কাছাকাছি অন্তত স্কোর। গেমিং যেমন PUBG, COD, গেনশিন ইম্প্যাক্টে 90 থেকে 120 FPS দিতে পারে। মেমোরি, স্পিড, অ্যাপ লোডিং ও মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অত্যন্ত স্মুথ। গেমিং এর সময় 144 হার্জ ডিসপ্লে ও অ্যাডভান্সড র্যাম ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের ল্যাগ বা থ্রোটলিং পাওয়া যায় না। গেম অ্যাসিস্ট্যান্ট ড্যাশবোর্ড, AI বেসড অপটিমাইজেশন এর কারণে গেমিং অনেক স্মুথ হয়। এবার আসি রেডমি K8। রেডমি K8 তেও চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং এখানেও জিপিইউ হিসেবে রয়েছে Adreno 750, LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে। রেডমি K8 এর পারফরমেন্স নিউ 10 এর মতোই শক্তিশালী। হেভি গেম বা মাল্টিটাস্কিং যেমন 10 থেকে 12টা অ্যাপ ওপেন, হেভি ভিডিও এডিটিংয়েও কোনো ধরনের হ্যাং বা থ্রোটলিং দেখা যায় না। বেঞ্চমার্ক স্কোরে K8 সামান্য পিছিয়ে থাকবে, তবে ইউজার এক্সপিরিয়েন্সে কোনো পার্থক্য ফেলবে না।
এই দুইটা ফোনকে সরাসরি কম্পেয়ার করলে দেখা যাবে দুইটি ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে। অ্যান্তুদু ও গেমিং পারফরমেন্সে তেমন পার্থক্য নেই বললেই চলে। নিউটন কিছু ক্ষেত্রে একটু বেশি ফাস্ট সাপোর্ট দেয়, যেমন ম্যানেজমেন্ট বা স্মুথ গেমপ্লে, কারণ এখানে UFS 4.1 এবং উন্নত কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। K80 গ্রাফিক্স ও মাল্টিটাস্কিং এ স্লাইডলি এগিয়ে থাকবে। কোথায় হেভি গেমারদের জন্য প্রথমে চয়েস হবে আইকো নিও 10 এবং তারপর K80। তবে এখানে আবার একটা কথা রয়েছে যেটা আমি ভিডিও শেষে বলবো। এবার আসি এই দুটি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং নিয়ে। আইকো নিও 10 এর ব্যাটারি ক্যাপাসিটি 6100 mAh সিলিকন কার্বন, 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা দিয়ে মাত্র 15 মিনিটে 50% চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 35 থেকে 40 মিনিট। তাছাড়া রিভার্স ওয়্যার্ড চার্জিং সিস্টেমও রয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এভারেজে 10 থেকে 12 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এবং হেভি গেমিং বা ভিডিও স্ট্রিমিং চললে 7 থেকে 8 ঘন্টা। এবার আসি রেডমি K80 এর ব্যাপারে। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 6550 mAh সিলিকন কার্বন, 90 ওয়াট ফাস্ট চার্জিং, মাত্র 15 থেকে 16 মিনিটেই 50% চার্জ এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 40 মিনিটের কাছাকাছি। এবং এই ফোন থেকেও প্রায় 10 থেকে 12 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে এবং নর্মাল ইউজেজে 1 থেকে 1.5 দিনের বেশি ব্যাকআপ পাওয়া যাবে। K80 এর ব্যাটারি নিও 10 এর থেকে কিছুটা বড়, কিন্তু চার্জিং স্পিড কম। দুইটা ফোনের মধ্যে তুলনা করলে ব্যাটারি ব্যাকআপ বরাবরই রেডমি K80 তে একটু এগিয়ে। তবে দৈনন্দিন এক্সপিরিয়েন্সে নিও 10 এর বাইপাস চার্জিং গেমারদের জন্য বেশি ইউজফুল হবে। এবার আসি এই দুইটা ফোনের UI নিয়ে। আইকো নিও 10 এ আছে অরিজিনওএস 5, অ্যান্ড্রয়েড 15 বেজ, স্মুথ অ্যানিমেশন, হাই কাস্টমাইজেশন, অ্যাটমিক আইল্যান্ড, নোটিফিকেশন, সার্কেল টু সার্চ, গেম অ্যাসিস্ট্যান্ট, AI ফটো অপটিমাইজেশন, তাই সবকিছু খাচ্ছে এই UI। অরিজিনওএস এর সবচেয়ে বড় সুবিধা হলো তার ফ্লুইড এবং AI সাপোর্টেড ইউজার ফ্লো। রেডমি K80 তে আছে হাইপারওএস 2.0, সুইফট UI অ্যানিমেশন, AI ফিচার্স যেমন AI ভয়েস, নোট, লাইভ কল ট্রান্সলেশন, কাস্টমাইজেবল কন্ট্রোল সেন্টার, সিকিউরিটি সুইট, এসব কিছু থাকছে এই ফোনে। ব্লোডারের কথা বলতে প্রচুর চীনা অ্যাপস প্রি ইনস্টল থাকে যেগুলো ম্যানুয়ালি রিমুভ করা যায়। দুইটা UI এর তুলনা করলে আমার কাছে পার্সোনালি অরিজিনওএস 5টা বেশি ভালো লেগেছে। এইবার আসি ফাইনাল ডিসিশনে। এখন অনেকেই ভাবতে পারেন যে আমি আপনাদেরকে আইকো নিও 10টা সাজেস্ট করব, কারণ এই ফোনের পারফরমেন্সও ভালো, ক্যামেরাও তুলনামূলক ভালো এবং সবথেকে বড় কথা আইকো নিও 10 এর UI ভালো। কিন্তু আসলে তেমনটা না। আমি কখনোই আপনাদেরকে এই দুইটা ফোনের মধ্যে আইকো নিও 10 সাজেস্ট করব না, কারণ এই ফোনের মধ্যে মারাত্মক পরিমাণে নেটওয়ার্ক ইস্যু আছে। এই ফোন দিয়ে আপনারা কলে ঠিকমতো কথা বলতে পারবেন না, ঠিকমতো সিম দিয়ে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন না, মানে এই ফোনে মারাত্মক লেভেলের নেটওয়ার্ক ইস্যু আছে। আর এই কারণে আমি আপনাদেরকে রেডমি K80টাই সাজেস্ট করব। দুইটা ফোনের মধ্যে এমনিতেও তেমন বেশি পার্থক্য নেই, দুইটা ফোনেই প্রায় সেম। তবে এই নেটওয়ার্ক ইস্যুটা যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে আপনাদের জন্য আইকো নিও 10টাই সেরা চয়েস হবে, আর না হলে আপনারা রেডমি K80 দেখতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।